দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। ভারত কি বাংলাদেশকে আক্রমণ করবে? এই প্রশ্ন অনেকেই করছেন এখন, এবং সঙ্গত কারণেই। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে তাতে হয়তো মনে হবে যে এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখানে অনেক কিছুই ঘটে যেতে পারে। আসলে বিষয়টি অন্য। বিষয়টি এইরকম না যে এটা সরকারের কন্ট্রোলের বাইরে চলে গেছে, তা না। ওসমান হাদি আমরা জানি সে অত্যন্ত জনপ্রিয় এবং সে সাহসী বীর যোদ্ধা। তার শাহাদাতের কারণে, আর শাহাদাতটা আমরা সহজে মেনে নিতে পারছি না, কেউই মেনে নিতে পারছে না। সেই জন্যই একটা প্রতিক্রিয়া তারা দেখিয়েছে, মানুষজন দেখিয়েছে, এবং হয়তো আরও দু একদিন দেখাবে। তো সেই প্রেক্ষিতে দেখা গেছে যে তারা মানুষজন ওই বাংলাদেশ ভারতের হাই কমিশনের দিকে যাত্রা করেছে। ওই শুধুমাত্র ঢাকাতে না, অন্যান্য যে কমিশন অফিস আছে রাজশাহী, চিরাং, বিভিন্ন জায়গায়, সেখানেও তারা ঘেরাও করার একটা চেষ্টা করেছে। এটা জাস্ট একটা আবেগ তাড়িত হয়ে এই কাজগুলো তারা করেছে। কারণ তারা মনে করেছে ভারত আমাদের শত্রু, ভারতের কারণেই ওসমান হাদির এই মৃত্যুটা হয়েছে। কতগুলো কারণ আমাদের জানতে হবে। সেটি হলো যে ওসমান হাদি ভারতের বিপক্ষে কথা বলেছে, এবং কোয়াইট রাইটলি। আমরা জানি যে ভারত আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত করেছে, যেটা আমরা পাই। যেমন আমাদের পানির হিস্সা, যে ভাগ আমরা পাই, সেটা তারা দেয়নি। তিস্তার ব্যাপার তো আছেই, এর আগে ফারাক্কা ব্যারেজের ব্যাপারটা আছে। তাছাড়া আমরা জানি যে এখানে ব্যবসা বাণিজ্যে তো তারা অসম একটা অবস্থায়, আমাদের জন্য অসম ছিল। অর্থাৎ তারা বেশি রপ্তানি করতো, আমদানি করতো কম বাংলাদেশ থেকে। এখন শেখ হাসিনাকে তারা যা বলতো তাই করতো সে, এবং শেখ হাসিনা তো বলেও দিয়েছে যে আমি যে ভারতকে দিয়েছি সেটা ভারত কোনোদিন ভুলতে পারবে না। তাছাড়া তো এই যে একটা কথা আছে, তারা বলতো যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের। তো এই জিনিসগুলো যখন দেখলো যে ভারত শেখ হাসিনা নেই, সহজে মেনে নিতে পারলো না, এবং এখনও মেনে নিতে পারছে না, অবস্থা দৃষ্ট মনে হচ্ছে। কিন্তু আমরা জানি শেখ হাসিনা আসলে যে অপরাধ করেছে এটা অমার্জনীয়, এবং তার বিচার হয়েছে এবং ফেয়ার ট্রায়াল হয়েছে, সবাই দেখেছে ওপেনলি, এবং তার শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। তাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ থেকে চিঠি দেওয়া হয়েছে, অত তার কোনো উত্তর দেয়নি। যদিও ওখান থেকে বলা হচ্ছে যে আমরা একটা দেখছি পর্যন্তই সার। তো এখন এই ওসমান হাদির যে মৃত্যু ঘটলো, এই মৃত্যুটা কেউ যদি মেনে নিতে পারে নাই, সেক্ষেত্রে আমাদের হাসনাত আবদুল্লাহ সে একটু বলেই বসলো যে যদি ভারত আমাদের সঙ্গে এরকম করে, অর্থাৎ তারা যদি এই সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে আমাদের ক্ষতি করে, তাহলে আমরাও ভারতের সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে তাদের 7 সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দেব, ওই 7 কন্যার যে রাজ্যগুলো আছে। তো এটা বলেছে, এবং বলাটা ওই যে একটা কথার প্রেক্ষিতে, কারণ তারা আমরা তাও এটাও শুনেছি যে নেক্সট টার্গেট হচ্ছে, ওটা বলেছে হাসনাত ক্লিয়ারলি, এক মেজর এবং এক কর্নেল অজয় সম্ভবত ওপেনলি বলেছে যে এখনকার যে টার্গেট আছে সে হলো হাসনাত আবদুল্লাহ। তো সে এটা বলেছে, এবং এই জন্য বলেছে যে ভারত যদি এইভাবে আমাদের, কারণ আমরা কতদিন আমরা ভারতের কাছে মার খাবো, ভারত কেন এরকম অন্যায় করবে? আমরা তো সমতার ভিত্তিতে একটা সম্পর্ক চাই। তো জাস্টিফায়েবলি সে কথাটা বলছে, এবং এটা আমরা ভারত অবশ্য অফিসিয়াল আমি বিশ্বাস করছি যে তারা ধরে নিয়েছে এস এ কাইন্ড অফ ডিমাগগ, অর্থাৎ বাগাড়ম্বর। তো এইটার কোনো বাস্তবতা নেই, এবং সেটা সরকার থেকেও বলেছে এটার আমরা উই ডোন্ট রিলেট টু দিস কাইন্ড অফ স্টেটমেন্ট। তো এখন এটা যদি ভারত এগুলো চিন্তা করে, তো চিন্তা করার কথা না। অনেকে মনে করছেন যে এগুলো কথা বলার পরে দেখা যাচ্ছে যে ভারতীয় মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেছে, যাচ্ছে তাই বলা শুরু করেছে। এবং শুধু মিডিয়া না, মিডিয়া ছাড়াও যেমন আজ তক তো যাচ্ছে তাই বলছে, এবং তারা আবার ওই যে তাদের যে অভ্যাস তৈরি করা, ম্যানুফ্যাকচার করা, মিথ্যা বলে চালিয়ে দেওয়া, যেখানে বলছে যে এখানটা পরেশ বড়ুয়া নাকি এসে অস্ত্রশস্ত্র নিয়ে সব কিছু নিয়ে মিটিং করছে ইত্যাদি, উর্ফ নেতা পরেশ বড়ুয়া। তো এখন এইটা, এবং তার সঙ্গে একটা কোরিলেট করার চেষ্টা করছে যে হাসনাত আবদুল্লাহ ওইটাই বোঝাতে যাচ্ছে যে ওদেরকে আশ্রয় দেবে বাংলাদেশ। দিস ইজ রাবিশ, এটা প্রশ্নই আসে না। বাংলাদেশের নীতি আগেও ছিল না,
এখনও নেই, ভবিষ্যতে হবে না। অর্থাৎ আমরা কখনোই কোনো সন্ত্রাসীকে আমাদের মাটিতে স্থান দেব না। সাধারণ লোক মেনে নেবে না, সরকারের ব্যাপার না, সাধারণ লোক মেনে নেবে না। এই জিনিসটা ভারতের বোঝা উচিত। তো এখন অনেকেই তো কিছু বলে, যেমন আসামের মুখ্যমন্ত্রী বলেই বসেছে সেটা আমরা অ্যাটম বোম দিয়ে উড়িয়ে দেবো, অর্থাৎ আণবিক বোমা দিয়ে বাংলা ধ্বংস করে দেবো, মানে মাটিতে মিশিয়ে দেবো। তো এই সমস্ত তো রাবিশ। তার বোঝা উচিত যে এই যে আণবিক বোমার যে ভয় দেখানো, এটা কিন্তু জুজুর ভয়। এটা কিছু আমরা জানি যে আণবিক বোমা এখন আর ব্যবহার করা সম্ভব না। এটা একটা জাস্ট মানে কাইন্ড অফ ডেটোরেন্ট আর কি। অর্থাৎ যদি কেউ কখনো করে, এবার এর দিকে যাতে আক্রমণ না করে, এবং করলে একে লাস্ট রিজল্ট হিসাবে করবে, এবং সেটা করলে তখন তো শুধু মানে ওই দুটো দেশের ব্যাপার না, ধ্বংস হবে প্রায় পৃথিবীর, মানে সবাই জড়িয়ে পড়বে, এবং এই জিনিসটা করতে দেবে না। এটা সম্ভব না। এর আগেও আমি আমার এক ভিডিওতে এ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছি। তো এখন এই ভয়টা দেখে কোনো লাভ নেই। কিন্তু কতগুলো জিনিস যেটা কেন এই প্রশ্নটা করছে ভারতকে আক্রমণ করবে, তো এই প্রশ্ন করার পেছনে দুই একটা মানে আমরা দৃশ্যমান কিছু দেখতে পাই। সেটা হলো যে আমাদের সীমান্ত বরাবর এরিয়াতে এখানটায় ওদের ওই মানে ফোর্স অর্থাৎ ট্রুপস বাড়াচ্ছে এখানটায়, এখানে কিছু ঘাঁটিও করেছে এখানটায়, বিএসএফের তো আছে, এবং তাদের সংখ্যা বাড়াচ্ছে। তো এই জিনিসগুলো আছে, এবং সেখানে কিছু মহড়া দিয়েছে। এখন যুদ্ধ আমাদের জানতে হবে যুদ্ধটা কী। যুদ্ধ হলে যে দুই দেশের মধ্যে যদি হয়, কোনো দেশই কিন্তু সত্যিকার অর্থে বিজয় হতে পারে না। কারণ যে জয়লাভ করবে তারও ক্ষতি হবে, সাংঘাতিক ভীষণ ক্ষতি হবে। আমরা যদি এই রাশিয়ার কথা চিন্তা করি, যে রাশিয়ান ইউক্রেনের যে যুদ্ধ হলো, সেখানটা অলরেডি 12টি জেনারেল, রাশিয়ান জেনারেল প্রাণ হারিয়েছে, 2 লাখের মতো তারও বেশি মানে সৈন্য, রাশিয়ান সৈন্য নিহত হয়েছে। তো এগুলো তো, তাও তো এগুলোকে মানে আরও তো আছে যেগুলোকে মানে জানে না কত সংখ্যাটা এখনও, তারা তো সব বলে না রাশিয়ান মিডিয়া বা রাশিয়ান সরকার, গভর্নমেন্ট। তো এখন এই যুদ্ধের কথাটা ওইভাবে চিন্তা করলে হবে না। একটা বড় দেশ, সেটা ওরা অনেক সময় মিডিয়াতে তারা বলছে, এবং যে কারণে আমাদের বাংলাদেশে অনেকে এরকম বলা বলি করছে যে এরা কি আক্রমণ করবে না, কেন যেভাবে তারা বলছে এই দেখো বাংলাদেশকে আমরা এই করে দেবো, ওই করে দেবো। হ্যাঁ, ট্রু, বাংলাদেশ তো কিন্তু ছোট্ট একটা এরিয়াতে, মানে এরিয়া ওয়াইজ, সাইজ ওয়াইজ এটা ছোট্ট দেশ আর কি। তো এখন এখানে তো আমাদের যেটা, যদি মিলিটারি স্ট্রেংথের কথা বলা, গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী আমরা মানে 145টি দেশের মধ্যে 35, আর ভারত হলো 4 নম্বরে। আর ভারতের স্পেন্ডিং তো অনেক বেশি, মানে ডিফেন্স স্পেন্ডিং। আমরা যে অর্থ, আমাদের তো অত অসুবিধা আছে, অর্থাৎ আমরা তো এত ব্যয় করতে পারবো না। যদিও ইদানিং ওই ইটালির সঙ্গে একটা চুক্তি করার কথা হচ্ছে, মানে কিছু নতুন মানে এয়ারক্রাফট নেওয়ার জন্যে। এখন আমাদের যে ডিফেন্স বাজেট, সেটা আমরা যদি জানি, যদি 2025-এর কথা চিন্তা, তাহলে আমরা দেখেছি ওটা বোধ হয় সম্ভবত $3.6 বিলিয়ন মানে আমরা ব্যয় করেছি। বাই কন্ট্রাস্ট ইন্ডিয়া, তারা $75 বিলিয়ন করেছে, কত বেশি আর কি, চিন্তা করেন। ওদের নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আছে, আমাদের নেই। ওদের তো এও তো লোকবলও বেশি, ওদের যে সংখ্যায় যে ট্রুপস যেটা অনেক বেশি, আমাদের চেয়ে তো মানে 8 গুণ বেশি। তারা সাইজেও তো আমাদের চেয়ে অনেক বড় দেশটি। তো এখন আর তাছাড়া তবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা মনে করছে এক জেনারেল, আমি দেখলাম সেদিনকে বলছেন যে মানে রিটায়ার্ড, যে আমরা 6 ঘন্টার মধ্যে বাংলাদেশকে দখল করে সব শেষ করে দেবো। রাবিশ, একদম টোটালি মানে স্টিপিড একটা কথাবার্তা। 6 ঘন্টার মধ্যে করে দেবে, এত সোজা, এত বাংলাদেশকে রেজিস্ট করবে না। আর একটা মনে রাখতে হবে যে অ্যাটাক করে তার মানে যদি সমান সংখ্যা যদি থাকে সৈন্য, তার অবস্থা খারাপ হবে।
অর্থাৎ অন্তত 4-5 গুণ বেশি, আমাদের যদি 2 ডিভিশন থাকে তাহলে অন্তত তাদের 4-5 ডিভিশন সৈন্য দিয়ে করতে হবে, মানে আক্রমণ করতে হবে। তো ওরা, আমরা তো জানি যে ওরা অলরেডি ওদের ইন্ডিয়ার যে ট্রুপস আছে, ডিপ্লয়মেন্ট হচ্ছে 3টা বর্ডারে চায়নার সঙ্গে, সেখানে 2 লাখের বেশি সৈন্য সেখানে আছে, মোতায়েন করা আছে, এবং তারা ওই দিকেই চিন্তা করছে বেশি। আর দিকে পাকিস্তানের সঙ্গে তো পাকিস্তানের বর্ডারেও আছে। তো এগুলো চিন্তা করতে হবে যে তাছাড়া বাংলাদেশকে যদি আক্রমণ করেই বসে কথার কথায়, সেখানে সিনারিওটা কি হতে পারে এটা তো কেউ বলতে পারে। সেখানে চায়না যে জড়িয়ে পড়বে না, পাকিস্তান যে জড়িয়ে পড়বে না, এটা তো বলা যায় না। আর একটা জিনিস হচ্ছে যে এখানে মানে আমরা যখন বলি যে এই মারো, ধরো, আক্রমণ করো, গুলি করো, এইটা মানে বর্ডার স্কেমিশেস হতে পারে, মানে যেটা বর্ডারে এখানে গোলাগুলি হতে, সেটা হয়, সব দেশে হয়, এবার দেশের মধ্যে গোলাগুলি হয়। কিন্তু দেশকে আক্রমণ করবে সেটা তো অনেক কিছু ব্যাপার আছে, সেখানে আন্তর্জাতিকভাবে তাকে প্রমাণ করতে হবে যে সেটা জাস্টিফাইড, হঠাৎ করে করা যাবে না, এটা সম্ভব না। আর ওই যে বললাম যে তাদের তো লস অনেক কিছু হবে এখানে, তো সেটা সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে। আরেকটা জিনিস, বড় কথা হলো যে শুধু মিলিটারি স্ট্রেংথ বা পাওয়ার দিয়েই কিন্তু যুদ্ধ জয় করা যায় না। এখানে বেশ কিছু ফ্যাক্টর থাকে, সেখানে একটা একটা ক্লিয়ার পলিটিক্যাল অবজেক্টিভস থাকতে হবে। আপনার রাজনৈতিক যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য কী, উদ্দেশ্য কেন আমি এটাকে যুদ্ধে আমি জড়াবো, কী কারণে, তার রাজনৈতিক উদ্দেশ্যটা কী। এখানে বাংলাদেশে যদি ওরা বলে যে আমার রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যে শেখ হাসিনাকে আমি ক্ষমতায় বসাবো, এটা তো বললাম যে একটু আগে, এটা তো একদম মানে টোটালি মানে বাজে ধারণা, এটা সম্ভব না। এখানে কে তাকে দিয়ে মানে তার পেছনে লোক কয়জন, ওই যে কয়জন গেছে ওখানটা ওদের এখন আশ্রিত তারাই শুধু, আর এখানে 2-4 জন যারা ছোটো ছোটো লুকিয়ে আছে তারাই, তাছাড়া কেউ নেই এখানটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভারত যে এই যে বিষয়গুলো মানে একটা টেবিলে বসছে না, বাংলাদেশের সঙ্গে একটা বিমাতাসুলভ মানে আচরণ করছে, এইটা কিন্তু ভারতের ভেতরেই একটা অশান্তি সৃষ্টি করবে। ভারতের একটা জিনিস মনে রাখা উচিত যে বাংলাদেশ কিন্তু আমরা যাই হই 2-4 জন কিছুটা ওই নৃজাতীয় নৃগোষ্ঠী আছে, অল্প কিছু সংখ্যায়, খুবই কম, বাকিটা আমরা কিন্তু সবাই একটা হোমোজিনিয়াস একটা রেসের মতো, সবাই বাংলাদেশি, আমরা বাংলা কথা বলি সবাই, এটা আমাদের মধ্যে বিভেদ নাই। কিন্তু ভারতে কিন্তু দেখা যাবে যে এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের কোনো মিল নাই, ভাষার মিল নাই, বিভিন্ন অসুবিধা রয়ে গেছে সেখানটায়, অন্তর্কন্দল রয়ে গেছে এখানটায় এর নিজের অবস্থা সামলাতে না পেরে সে বাংলাদেশে আক্রমণ করে একটা বিরাট সমস্যা সৃষ্টি করবে নিজের জন্য। এটা এত বোকা না, এরা তো যদিও অনেকেই বলেন যে ভারতের কিন্তু ওদের যে চিন্তা বা তাদের যে কূটনীতি, এগুলো সবই কৌটিল্যের যে চিন্তাধারা, সেখান দ্বারা তার দ্বারা এটা নিরূপিত হয়। এটা এটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য নয়, এটা বলাটা একটা বাজে কথা, যে কৌটিল্য যেটা বলে সবই হুবহু তারা মায়। অর্থাৎ কৌটিল্য তো বলেছে যেরকম তোমার নেবার যেটা আছে পার্শ্ববর্তী দেশে তোমার শত্রু, এটা হলো, এবং তোমার শত্রু সে হলো তোমার মিত্র। এই জাতীয় কথাগুলো সবসময় টেকে না। তো যাই হোক, ভারতের সঙ্গে আমি যুদ্ধের কোনো সম্ভাবনা দেখি না, বাংলাদেশের সম্ভাবনা দেখি না। তবে এটাকে আমি টোটালি রুল আউট করা যাবে না, কারণ আমাদের একটু প্রিপেয়ারনেস থাকতে হবে। কারণ করা যাবে না এই জন্য যে বলা যায় না, কখনো হয়তো মানে ভেতরের তাদের বলা যায় না, কিছু তো আছে মানে জেনারেল আছে যাদের খুব বেশি রকম অ্যাম্বিশন আছে, যারা হয়তো মাথায় বুদ্ধি নেই বেশি, তো তারা কিছু করলো, অথবা অবশ্যই ভারতের এটা জেনারেলরা তারা নিজেরা করে না, এটাকে ওদের যারা পলিটিক্যাল লিডার আছে তারাই সিদ্ধান্ত নেয়। তবে একবার যুদ্ধ বেঁধে গেলে সেটা জেনারেলদের উপরে ছেড়ে দিতাম। তো এখন এই যুদ্ধর বললাম যে সম্ভাবনাটা খুবই কম, এবং হলে এটা এক বাক্যে বলা যাবে না যে ওই সহজেই ভারত জিতে যাবে, এটাও বলা যাবে না। আমাদের বাংলাদেশের যদি আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি মানে ওয়ার অফ অ্যাট্রিশন হতে পারে, বাংলা ছেড়ে যাবে না, বাংলাদেশ ছাড়বে না, বাংলাদেশ মানে ঢুকাতে পারে, ট্রু, হয়তো কিছু সৈন্য ঢুকাল,
ঢুকে কিছু দেশ তখন অনেক কথা বলছে যে আমরা মানে এটাকে ওই যে ফেনী নদী ওটা কেটে দিয়ে আমরা চিটাংটা পুরো দখল করে নেবো, এদিকে রংপুরটাকে আমরা দখল করে নেবো কাট করে, তার শেষ কিছুই থাকবে না বাংলাদেশ, শুধু ঢাকা নিয়ে তোমরা থাকো, এই ধরনের কথাবার্তা তারা বলছে। এগুলো বললাম যে একই কথা, যেটা সমস্ত রেটরিক, এটা এই রেটরিক তো আর ঠিক না, বাস্তবতা না তো। তো এখন এগুলো বলে একটা মাসল মানে পাওয়ারটা দেখানোর চেষ্টা করছে বিভিন্ন মহল থেকে। তো ভারতের যারা রাজনীতিবিদ আছেন তারা, আমরা আশা করি তারা এই জিনিসটা তারা উপেক্ষা করবেন, তারা এই জিনিসটাকে তারা প্রভাবিত হবেন না। শেষ কথা হলো যে ভারত এই যে কাজটা করেছে, ভারতের বোঝা উচিত যে বাংলাদেশ কিন্তু সবাই, জনগণ সবাই কিন্তু এই ভারতকেই মনে করছে একটা কালপ্রিট এবং ভারতকেই দায়ী করছে। তার ভারত মনে বলব হয়তো রংলি, কিন্তু বাংলাদেশ তারা মনে করছে রাইটলি লোক। তো এই জিনিসটাকে, এই ইয়েটাকে যে সন্দেহ, এই জিনিসটাকে দূর করার জন্যে ভারতকে এগিয়ে আসতে হবে, একটা জেস্চার দেখাতে হবে। অর্থাৎ ভারতকে কিছু যারা এখানটায় কিলার আছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে। প্রথম দিকে যে হাদির যে হত্যাকারী, তাকে যদি তারা মানে আমাদের কাছে পাঠিয়ে দেয়, এদিকে কিন্তু একটা বড় একটা সম্পর্কের উন্নতির একটা বড় একটা মানে ভূমিকা রাখবে আমরা মনে করি। তো সুতরাং আমি বিশ্বাস করি যে ভারত সরকার এই জিনিসটা দেখবে, এইভাবে বিশ্লেষণ করবে, এবং আমরা সবাই যেটা চাই সেটা হলো বাংলাদেশ ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, ওই মানে ভাই ভাইয়ের মধ্যে, যেটা আমরা আগে বলতাম যে সমতার ভিত্তিতে সভরেনিটিকে সম্মান জানিয়ে আমরা একসঙ্গে থাকবো। কিছুটা হয়তো তাদের সুবিধা হবে, কিছুটা আমাদের সুবিধা হবে, এগুলো মেনে নেবো আমরা, এবং সেভাবেই আমাদের এই মানে যে রাজনৈতিক যে সম্পর্ক, এই সম্পর্কটা সেভাবে নিরূপিত হবে, এই বিশ্বাস করি। আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আবারও দেখা হবে।